নমস্কার বন্ধুরা, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন এবং তার বাইরেও যারা দেখছেন, সবাইকে শুভরাত্রি জানাতে পারছি না, কারণ আপনারা সবাই জানেন যে যে বিষয়টা নিয়ে আজকে আমরা ফেসবুক লাইভ করব আর কি, ইতিমধ্যেই অনেকটা ধারণা সবার হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টের কাছে যে মধ্যশিক্ষা পর্ষদ যে ক্লারিফিকেশন চেয়েছিল এবং যে বিষয়টা জানতে চেয়েছিল তার একটা ক্লারিফিকেশন তারা কিন্তু আজকে দিয়েছে, এবং সেই অর্ডারটা সুপ্রিম কোর্টের আজকের অর্ডারটা সবার নিশ্চয়ই কাছে পৌঁছে গেছে ইতিমধ্যেই। আজকে ফেসবুক লাইভটা মূলত আমি তাদের জন্য করব যারা বিষয়গতভাবে বিশেষ করে সংবাদ মাধ্যম এবং কি বলা যায় যে একটা মহল বিভিন্নভাবে যেভাবে প্রচার করছে বা প্রচারের আলোকে যে বিষয়গুলো নিয়ে আসছে সেইগুলো সম্পর্কে মানুষের যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে এবং ভুল ধারণার বশবর্তী হচ্ছেন, সেটাকে কিছুটা কাটানোর চেষ্টা করব। আজকের ফেসবুক লাইভটা যেমন শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা শিক্ষাকর্মী আছেন, কর্মরত যারা আছেন তাদের জন্য, ঠিক একইভাবে যেসব বন্ধুরা চাকরিহারা হয়েছেন বা যাদের ডিসেম্বর মাস পর্যন্ত আপাতত চাকরি করার পারমিশনটা দিয়েছে সুপ্রিম কোর্ট, তাদের জন্যও বটে। তার সাথে সাথে যারা বিভিন্ন চ্যানেলে প্রত্যেক দিন বক্তব্য রাখতে যান, সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রেখে আসেন, অনেক বিষয়ে না জেনে বক্তব্য রাখেন, স্টাডি না করে বক্তব্য রাখতে যান, তাদের জন্যও আজকে আমার এই ফেসবুক লাইভটা। তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করে, যে বিষয়গুলো সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করে সত্যকে চাপা দেওয়ার জন্য, তো সেটার থেকেও আমি ধোঁয়াশাটা কাটিয়ে দেবো আজকে আমার ফেসবুক লাইভটা। যদি আপনারা পুরোপুরি ফলো করেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। বিষয়টা হলো, প্রথমে আজকে যেটা বলি আমি বিষয় করে, যে 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 আজকের যারা ওয়াই চ্যানেলে বসে আছেন এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে, তাদের কাছেও আমি একটা বার্তা পৌঁছে দিতে চাই যে দেখুন, আমরা সংগঠনগতভাবে হয়তো এত বড় সংগঠন নয়, এত শক্তপোক্ত সংগঠন নয়, কিন্তু চিন্তাভাবনার দিক দিয়ে, মেধার দিক দিয়ে বা শিক্ষা আন্দোলন, তার ইতিহাস, তার শিক্ষার নিয়মকানুন, শিক্ষা আন্দোলনের নিয়মকানুন, এইসব ব্যাপারে আমাদের একটা আলাদা ব্যুৎপত্তি আছে। এটা এখন বলে নয়, এটা অতীত থেকেই আছে, এবং এই কারণেই কিন্তু আমাদের শিক্ষকদের একাংশের মধ্যে যে গ্রহণযোগ্যতা, সেটা আজকে আমি যেটা বলি, প্রথমত যে ভুল প্রচারগুলো হচ্ছে সেখান থেকে আমি কিছুটা আপনাদেরকে পরিষ্কার করতে চাই। আজকে দুপুর থেকেই দেখবেন একটা সংবাদ মাধ্যমের একটা মহল থেকে প্রচার করা হচ্ছে, বিশেষ করে সরকারপন্থী বা সরকারের পক্ষে যারা আছে, খারাপ কাজ করুক বা ভালো কাজ করুক সবসময় তাদের পক্ষে আছে এবং তাদের ভুল কাজটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করে। তারা কিন্তু দুপুর থেকেই প্রচার করে যাচ্ছে যে চাকরিহারা শিক্ষকরা স্বস্তি পেলেন। আমরা বলতে চাই, আমরা প্রশ্ন তুলতে চাই, স্বস্তিটা কিসে, কোথায় স্বস্তি পেলেন তারা? আমরা এটাকে যদি বিশ্লেষণ করি আজকের রায়টাতে, দেখবেন সুপ্রিম কোর্ট কিন্তু সরকারকে, মধ্যশিক্ষা পর্ষদকে এবং স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, তাদেরকে এক রকমের বেড়ি পরিয়ে দেওয়া যায়। বেড়ি পরিয়ে দেওয়া কথাটা বুঝেন তো? বেড়ি পরিয়ে দেওয়া বা চেনে বেঁধে নেওয়ার মতো করেছে। চাকরিটা কিন্তু সবারই চলে গেছে। কিছু জনের 3রা এপ্রিল থেকে চাকরি চলে গেছে, আর কিছু জনের 31শে ডিসেম্বরের পর থেকে চাকরি চলে গেছে, যাবে। কিন্তু সিনপসিস যদি আমরা করি, মানে পুরোটার যদি নির্যাস আমরা বের করি, চাকরি কিন্তু সবারই চলে গেল। এখন বিষয়টা কিরম দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যে একজন মুমূর্ষু রুগী বা মুমূর্ষু রুগীকে যদি আমি বলি যে তুমি মৃত্যু পথযাত্রী, তুমি আগামীকাল মারা যাবে বা 1 সপ্তাহের মধ্যে তোমার মৃত্যু হবে, তুমি এই পৃথিবীর আলো আর দেখতে পাবে না, তার মনের মধ্যে একটা ছাপ পড়ে, তার শরীরের মধ্যে একটা ছাপ পড়ে যায়
কিন্তু ওই রুগীকে যদি আমি নাকে নল দিয়ে আরও 3 মাস বাঁচিয়ে রাখি, তার মনের যে যন্ত্রণা, তার বুকের যে যন্ত্রণা, তার হৃদয়ের যে ব্যথা, সেই ব্যথাটা অনেক অনেক গুণ বেড়ে যায়। আজকে যারা চাকরিহারা হয়েছেন বা 31শে ডিসেম্বর পর্যন্ত যাদের চাকরি আপাতত বহাল আছে ছাত্রদের স্বার্থে, তাদের সবার উদ্দেশ্যে কিন্তু আমরা এই কথাটাই বলছি যে দেখুন, একটা জিনিস ভেবে দেখবেন যে আমরা এমন কথা বলবো না যে কথাটা হয়তো আপনারা শুনলে খুশি হবেন, কিন্তু সেই কথাটা কোনোদিন টিকবে না। আমরা সেই কথাটাই বলবো যেটা বাস্তবসম্মত, যেটা আইনসম্মত এবং আইনের চোখে যেটা ঠিক, আমরা সেই কথাটাই বলবো। তাতে আপনারা ভালো ভাবতে পারেন, খারাপ ভাবতে পারেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, অত্যন্ত মানে কী বলা যায়, ব্যথিত চিত্তে বলছি যে আজকে যে আপনাদের এই পরিস্থিতিটা হয়েছে, এর জন্য আমরা আপনাদের প্রতি সমব্যথী, আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল। সরকার চেষ্টা করে যদি আপনাদের চাকরিটা বাঁচিয়ে দিতে পারে, পরীক্ষা না দিয়ে যদি বাঁচিয়ে দিতে পারে, তাহলে সেটার মতো ভালো জিনিস আর হবে না। কিন্তু বাস্তব কি বলছে, আগে আমি একটা বিষয় ধরি যে দেখুন, 3 তারিখ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল। 3 তারিখ অর্ডারটা আপলোড হতে হতে অনেক বিকেল হয়ে গেছে, দুপুরে কিন্তু অর্ডার আপলোড হয়নি। অথচ একটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে যদি কেউ চাকরি হারা কেউ দেখে থাকেন বা তাদের আত্মীয় স্বজন কেউ যদি দেখে থাকেন, যারা আগামী দিনে এইসব নিয়ে আলোচনা করবেন, চর্চা করবেন, তারাও যদি কেউ দেখে থাকেন, তাহলে এটা চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। সুপ্রিম কোর্টের অর্ডারটা কিন্তু আপলোড হয়েছে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি মিটিং ডেকেছিলেন, কিন্তু প্রেস মিটটা ডেকেছিলেন 1:30 থেকে 2টোর মধ্যে। তখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু সামনে আসেনি। একটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়ে একটা বিচারকরা বক্তব্য বলেছেন যে এই রায় আমরা দিলাম, লিখিত অর্ডার সামনে আসেনি। কিন্তু রাজ্য সরকার প্রেস মিট করে যে কথাগুলো বলেছিল, সেইগুলো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করুন। আমরা এর আগের দিনও বলেছিলাম যে 3 তারিখটা যেমন আমাদের রাজ্যের শিক্ষার ইতিহাসে একটা কালো দিন, শিক্ষার আকাশে একটা অন্ধকার, গাঢ় অন্ধকার মেঘ, ঠিক একইভাবে আজকের দিনটাও কিন্তু তাই। বিভিন্ন মহল থেকে প্রচার করছে, এমনকি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও দেখলাম কোথাও প্রেসের সামনে বলেছেন যে শিক্ষকদের মাইনেটা বন্ধ হয়নি, এর জন্য আমি স্বস্তি পেলাম। হ্যাঁ, এটা ঘটনা যে মাইনেটা বন্ধ হয়নি, কিন্তু আপনার সরকার কি কি ভূমিকা নিয়েছে সেটা কিন্তু সবার জানা উচিত। আমি এর আগের দিন যে ফেসবুক লাইভটা করেছিলাম, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি হতে যাচ্ছে তার আন্দাজ, তার বিষয়টা সরকার কিন্তু অনেক আগে থেকেই জানতে পেরেছিল বলেই সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথমে নবান্নে মিটিং ডেকে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, ভবিষ্যতে কি পরিকল্পনা করা যায়, সেই পরিকল্পনাগুলো কিন্তু আগে থেকে সাজিয়ে নেওয়া হয়েছে। না হলে সুপ্রিম কোর্টের অর্ডার 3 তারিখ বিকেলবেলা আপলোড হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করে যে কথাগুলো বললেন, এটা আগাম প্রস্তুতি না থাকলে বা আগাম সিদ্ধান্ত নেওয়া না থাকলে কখনো বলা যায় না বা কখনো করা যায় না। সবচেয়ে বড় দুঃখের বিষয় যে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো টিভি চ্যানেল দেখছি, সেখানে আলোচনা হচ্ছে চাকরিহারাদের নিয়ে। অনেকে মায়া কান্না কাঁদছেন, অনেকে সহানুভূতি প্রকাশ করছেন। বিশেষ করে সরকারপন্থী শিক্ষকরা বলছেন, যারা আলোচক মুখপাত্র যারা যাচ্ছেন সরকারপন্থী, তারা বলছেন আমাদের সরকার পাশে আছে, আমাদের সরকার পাশে আছে। কোথায় আপনাদের সরকার পাশে ছিল? সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে এসএসসি কেন হলফনামা দিয়ে জানালো না যে এরা টেন্টেড, এরা আনটেন্টেড, এর বাইরে কিছু নেই? সেখানে কেন এই কথাটা লেখা হলো যে দিস ইজ নট এক্সহস্টিভ রিপোর্ট? এক্সহস্টিভ রিপোর্ট কথাটা মানেটা কি? যে এই রিপোর্টটা কিন্তু শেষ নয়, এর বাইরেও কিছু আছে।
তাহলে সন্দেহটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওই একটা লাইন একটা ওয়ার্ডের মধ্য দিয়ে এক্সহস্টিভ রিপোর্ট। দিস ইজ নট এক্সহস্টিভ রিপোর্ট। তাহলে বিষয়টা দাঁড়ালো কি সুপ্রিম কোর্টের মনে কিন্তু সন্দেহটা আগে থেকেই তৈরি করে দিয়েছিল এই সরকারি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি যে 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করলেন 2টোর সময়। 3 তারিখ সুপ্রিম কোর্টের অর্ডারটা এলো সন্ধেবেলার দিকে, আপলোড করলো তারা ওয়েবসাইটে। আর ওই দিনই সন্ধেবেলা শিক্ষা দপ্তরের কাছ থেকে নির্দেশ চলে গেল কার কাছে? এসএসসির কাছে, যে সুপ্রিম কোর্টের অর্ডারটা মেনে নিয়ে আমরা ফ্রেশ রিক্রুটমেন্ট শুরু করতে যাতে পারি সেই পদক্ষেপ যাতে এসএসসি নেয় সেই ব্যবস্থাটা করুন। আপনারা সবাই জানেন যে আমাদের যে শিক্ষক শিক্ষাকর্মী বা বেকার ছেলেমেয়েরা যুবক যুবতীরা যেসব ফেসবুক গ্রুপগুলোতে আছেন, আমি কিন্তু সেই অর্ডারটা সেখানে দিয়ে দিয়েছিলাম। কোনো কোনো সংগঠন বলছিল এটা কি ঠিক, মানে তারা এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে এই অর্ডারটা ঠিক কি ভুল সেটা কিন্তু ভেরিফাই করতে পারেনি। তো যাই হোক, আমি কিন্তু অর্ডারটা সবাইকে দিয়ে দিয়েছিলাম। সবাই দেখেছেন যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, ল ডিপার্টমেন্টের পক্ষ থেকে লয়ের সেক্রেটারি তিনি কিন্তু সার্ভিস কমিশনকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারটা মেনে নিয়ে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করুন। এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে যে এই যে ক্ল্যারিফিকেশনের অ্যাপিল যেটা করেছিল, সেখানেও কিন্তু যে কথাগুলো লিখেছে তার দ্বারা তারা স্বীকার করে নিয়েছে যে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নিলাম। তাহলে কি করে সরকার দাবি করে তারা যোগ্যদের পাশে আছে, তারা যোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে, আনটেন্টেড যারা তাদের পাশে ছিল, সরকার এই কথাটা কী করে বলছে, দাবি করছে? এমনকি মধ্যশিক্ষা পর্ষদ যে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করেছিল, যার অর্ডারটা আজকে হলো, সেখানে এই কথাটাও লিখেছিল যে এই যে চাকরিহারা যারা, তাদেরকে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে দেওয়া হোক বা রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ করতে দেওয়া হোক, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে। কিন্তু তারা কোনো ফেভার দাবি করতে পারবে না, মানে তারা চাকরি করছেন এইটা দাবি করতে পারবে না। তো স্বাভাবিকভাবে সরকার নিজেরাই তো মেনে নিয়েছে অনেক দিন আগে। আজ পর্যন্ত আমরা দেখেছি, গতকাল রাত পর্যন্ত যে টিভি চ্যানেলে যেসব বক্তারা যাচ্ছেন, তাদের মুখ দিয়ে কিন্তু একবার ওই কথাটা উচ্চারিত হয়নি, না সরকারপন্থী না সরকার বিরোধী। তাহলে এরা কী জন্য যান? এরা চ্যানেলে কি করে যান? মানে আমি এই কথাটা বলতে চাইছি যে লেখাপড়া করে যান, নিয়মকানুন জেনে যান, কথা বলুন সেভাবে। সরকার 3 তারিখেই মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার, তারপরে দাবি করে কি করে যে আমরা যোগ্যদের পাশে আছি? এটা ভনিতা নয়, এটা অভিনয় নয়, এটা নাটকবাজি নয়, নিশ্চয়ই নাটকবাজি। আমরা দাবি করব সরকার এখানে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন, যারা আনটেন্টেড, তাদের প্রতি প্রতারণা করেছে, তাদেরকে ঠকিয়েছে, তাদেরকে মিসগাইড করেছে, তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। এবং এখনও আজকে বলে যাচ্ছে যে শিক্ষকদের মাইনে বন্ধ হয়নি, সব শিক্ষকদের, এটাও ভুল। আজকের নির্দেশ যেটা দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, কতগুলো কন্ডিশন, কতগুলো শর্ত চাপিয়ে দিয়েছে। তার মধ্যে কি বলেছে যে 1 নম্বর বলেছে যে 31শে মে মাসের 31 তারিখের মধ্যে তাদেরকে বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনের কপি সহ সুপ্রিম কোর্টের কাছে এসএসসিকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে, শিক্ষা দপ্তরকে এভিডেভিট করে জানাতে হবে যে আমরা টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা এবং তার কবে কবে কি ডেট, মানে বিজ্ঞাপন, অ্যাপ্লিকেশন গ্রহণ, তার সঙ্গে ইন্টারভিউ, ফাইনাল প্যানেল প্রকাশ, টোটাল যে শিডিউল, সেই শিডিউলটা কিন্তু 31শে মের মধ্যে এসএসসিকে মুজ লেখা দিয়ে জানিয়ে দিতে হবে। মুজ লেখা, আন্ডারটেকিং, পরিষ্কার করে বুঝুন, আন্ডারটেকিং দিয়ে জানাতে হবে। তাহলে যারা যেসব চ্যানেলগুলো চটি মিডিয়া প্রচার করছে স্বস্তি, কোনো স্বস্তি নেই। আজকে আপনারা বলুন তো, যেসব যোগ্য প্রার্থীরা চাকরি হারা হলেন বা যাদের 31শে ডিসেম্বরের পরে চাকরি চলে যাবে,
তাদেরকে আজকে 8 বছর 9 বছর আগে তারা পরীক্ষায় বসেছিল। আমি জানি তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, বয়সে ছাড় দেওয়া হবে, কিন্তু আমরা কি কেউ বলতে পারি বুকে হাত দিয়ে, এটা বলুন তো, যে সেই মানসিক অবস্থায় কি তারা আছে? একটা ইয়ং বয়সে পরীক্ষা দেওয়ার যে এনার্জি থাকে, পড়াশোনার প্রতি যে আগ্রহ থাকে, যে একাগ্রতা থাকে পড়াশোনার প্রতি, সেই একাগ্রতা কি এখন থাকে? একজন মানুষ এস্টাবলিশড হয়ে যাওয়ার পর সে অনেকটা রিল্যাক্সড লাইফ লিড করে। আজকে এতগুলো শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, আমাদের ভাইয়েরা, বন্ধুরা, আমাদের সহকর্মী যারা, তাদের যে চাকরি চলে যাচ্ছে, এর জন্য দায়ী কে? কে দায়ী? একমাত্র এই সরকার, এদের দুর্নীতি, এদের রাহাজানি, র্যাম্প্যান্ট করাপশন, রুথলেস করাপশন বলা যায়, রুথলেস, নিষ্ঠুরভাবে এরা কিন্তু দুর্নীতি করেছে। তার ফলে আজকে এদের ভোগান্তি হচ্ছে। আজকে স্কুল সার্ভিস কমিশন যে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিতে পারেনি, টেন্টেড আনটেন্ট, তার পেছনে কিন্তু সরকারের চাপ ছিল। শুধু এসএসসিকে দায়ী করে লাভ নেই। এই বর্তমান চেয়ারম্যান যিনি আছেন, ওনার আমলে এই নিয়োগটা হয়নি, আমরা জানি সবাই। তার আগে সুবীরেশ ভট্টাচার্য মূলত যখন দায়িত্বে ছিলেন তখন, এবং সৌমিত্র সরকার কিছুটা দায়িত্বে ছিলেন, সেই সময় হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে এসএসসিরও কিন্তু হাত পা বাঁধা, কারণ একেবারে ওপর থেকে যারা প্রশাসনের একবারে শীর্ষস্তরে বসে আছেন, তারা তো তাদেরকে চেপে রেখেছে। তারাই তো বাধ্য করেছে যে আজকে টেন্টেড আনটেন্টেড লিস্ট পরিষ্কার করে না দেওয়ার জন্য, পুরো ব্যাপারটা তালগোল পাকিয়ে দেওয়া। তার পুরো একটা প্ল্যান মাফিক এটা হয়েছে। এবং এই যে বিপর্যয় নামিয়ে নিয়ে আসা, আপনারা অনেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন, অনেকে প্রশংসা করেছিলেন যে মাননীয়ার উপর আমাদের ভরসা আছে, উনি আমাদের বাঁচিয়ে দেবেন। আর ব্যাপারটা তা নয়, ভালো করে বুঝতে হবে। দেখুন, আমি কিন্তু নিরপেক্ষভাবেই কথা বলছি। উনি বাঁচানোর চেষ্টায় ছিলেন না, কারণ জানেন যে উনি যদি আপনাদের পক্ষ নেন তাহলে কোর্ট ওনাদের বিপক্ষে চলে যাবে, ওনাদের ফেভারে কোর্ট থাকবে না, ওনাদের বিপদ আছে। তো সেই কারণেই কিন্তু ওনারা কিন্তু আপনাদের পক্ষে থাকেনি, এটা পরিষ্কার। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, যারা ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন তাদেরকে কিন্তু ফ্রেশলি আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাস করে যদি সিলেক্টেড হন, আমরা জানি না এই মানসিক জোর কতজনের আছে, এই প্রিপারেশন কারা কতজন নিতে পারবেন। কারণ আমরা বুঝতে পারছি যে আজকে অর্ডারটা বেরোনোর পরে, আমি যতটুকু শুনেছি, আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে, যে আজকে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে গিয়েছিলেন, শিক্ষা দপ্তরের যারা আধিকারিক অ্যাভেলেবল ছিলেন, বিশেষ করে ল ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তাদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়েছে আজকে বিষয়টা। যেহেতু শিক্ষামন্ত্রীও গিয়েছিলেন বলে শুনেছি আমি, আলোচনা হয়েছে এবং এই নির্দেশটাও গেছে যে তাড়াতাড়ি করে বিজ্ঞাপনটা দেওয়ার ব্যবস্থা করুন। আর একটা কথা বলি, দেখুন, যে এই যে বিজ্ঞাপনটা দিলেই একেবারে এই যে রিভিউর কথা যারা বলছেন, অনেকে রিভিউর কথা বলছেন, আমিও আপনাদের পক্ষে আছি যারা রিভিউর কথা বলছেন, বিজ্ঞাপন দিলেই কিন্তু রিভিউর ব্যাপারটা কফিনটাতে একবারে শেষ পেরেক পোতা হবে, কোনো সুযোগ আর থাকবে না। রিভিউ হলে তার কি রেজাল্ট আসবে, পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, তবে আমরা জানি যে রেয়ারেস্ট কেস না হলে, বিরলতম ঘটনা না হলে সাধারণত রিভিউ রেজাল্টে কোনো পজিটিভ রেজাল্ট আসে না। এটা আমরা জানি, আমরা দেখেছি, অতীতের উদাহরণ থেকে দেখেছি। তা সত্ত্বেও যদি আমরা বলি যে একটা ক্ষীণ সম্ভাবনা ছিল, আজকে যোগ্য চাকরি প্রার্থীরা যে লড়াইটা করছেন, দাঁতে দাঁত চেপে বুক চিতিয়ে যে লড়াইটা করছেন তাদের চাকরি বাঁচানোর জন্য, যে ক্ষীণ সম্ভাবনাটা ছিল, সরকারের কিছু পদক্ষেপ সেই সম্ভাবনার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। ওই 3 তারিখের যে এসএসসিকে অর্ডার দেওয়া এবং মধ্যশিক্ষা পর্ষদের সুপ্রিম কোর্টের কাছে যে হলফনামা দেওয়া, যে আমরা কখনোই দাবি করব না এরা রেগুলার টিচার হিসেবে কোনো অ্যাডভান্টেজ চাইবে, এই 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 শর্তে তারা কিন্তু আজকের এই কনসেশনটা নিয়েছে বা এই রিল্যাক্সেশনটা নিয়েছে। তো স্বাভাবিকভাবে যারা চাকরিহারা হলেন, সবাই চাকরিহারা হলেন, তাহলে এই যে পরিস্থিতি দাঁড়ালো, এরপরে কি কি হতে পারে,
কী কী সম্ভাবনা আছে এগুলো আমি বলবো একটার পর একটা, একটু সময় লাগবে। যারা শুনছেন ধৈর্য ধরে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, প্রথম যেটা হলো সেটা হচ্ছে ইতিমধ্যেই টেন্টেড বলে যারা ঘোষিত হয়েছেন বা টেন্টেড বলে যে তালিকা স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছেন, তাদের চাকরিটা কিন্তু চলে গেছে। মানে 3 তারিখ থেকেই কিন্তু তাদের চাকরি চলে গেছে। যদি কোনো প্রধান শিক্ষক তাদেরকে সাইন করতে দেন অ্যাটেন্ডেন্স খাতায়, সেটা ভ্যালিড হবে না। তাদের বেতন সংক্রান্ত নির্দেশ হয়তো এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে চলে আসবে। স্যালারি পোর্টালে তাদের নাম থাকবে না। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখুন সরকার কি সিদ্ধান্ত নেবে, তারা আইন মানবে কি মানবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে কি মানবে না, সেটা তাদের ব্যাপার, তাদের স্বাধীনতা। কিন্তু আমি আইনসঙ্গত কথাগুলো বলছি, এটা শুনে রাখুন, স্পষ্টভাবে জেনে রাখুন যে হয় এই সপ্তাহের শেষে, না হলে আজকে অনেকে বলছেন যে আজকে তো ওয়ার্কিং ডে শেষ হয়ে গেল, এরপরে কালকে ছুটি আছে শনিবার। এখন কিন্তু প্রত্যেক দিনই কাজ হচ্ছে, সমস্ত ছুটির দিনও কিন্তু মিটিং থাকছে, কাজ হচ্ছে। আর এটা তো অনেক বেশি যুদ্ধকালীন তৎপরতায় কাজটা হচ্ছে। হয়তো এই সপ্তাহের শেষের দিকেই ডিআইদের কাছে কোনো নির্দেশ চলে আসতে পারে, বা আগামী সপ্তাহের শুরুতে ডিআইদের কাছে নির্দেশ চলে আসতে পারে। কারণ আপনারা জানেন যে স্যালারি পোর্টালে কাউকে স্টপ পেমেন্ট করা বা পেমেন্ট স্যালারি না দেওয়ার যে সিদ্ধান্তটা বা সেই ক্ষমতাটা একমাত্র ডিডিওদের কাছে আছে। ডিডিও, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, তারা হচ্ছেন ডিআই, সেকেন্ডারি ডিআই, তাদের হাতে ক্ষমতাটা আছে। তাদেরকে হয়তো বিকাশ ভবন থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্দেশ দিয়ে দেবে যে যারা অলরেডি টেন্টেড বলে ডিক্লেয়ার হয়েছে এবং এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যাদেরকে হলফনামা দিয়ে বলেছে যে এরা টেন্টেড, তাদের বেতনটা কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য বা স্যালারি পোর্টাল থেকে তাদের নামটা মুছে দেওয়ার জন্য নির্দেশ হয়তো যাবে। তার সাথে সাথে সুপ্রিম কোর্টের 3 তারিখের যে অর্ডারটা আছে, যে তাদের বেতন ফেরত দেওয়ার কথাটা যেটা বলেছে, সে বেতন ফেরত দেওয়ার ব্যাপারটাও কিন্তু আসবে। সেই ব্যাপারে নিশ্চয়ই একটা গাইডলাইন শিক্ষা দপ্তর থেকে জারি হবে। এটা তো গেল টেন্টেডদের ক্ষেত্রে। এবার টেন্টেড শিক্ষক যারা আছেন তাদের ক্ষেত্রেও বলছি। প্রথম কথা, গ্রুপ ডি গ্রুপ সি পুরোটাই তো প্যানেল মানে ক্যান্সেল করে দিয়েছে, আপনারা জানেন। এবার একটা ধোঁয়াশা আছে, অনেকে মনে করছেন যে শিক্ষকদের মাইনে চালু আছে মানে সব শিক্ষকরাই যেতে পারবেন, তা নয়। কিন্তু যারা টেন্টেড টিচার হিসাবে চিহ্নিত হয়েছেন, আজকের অর্ডারে তাদের ব্যাপারে কিছু বলা নেই, শুধু বলা আছে যে আনটেন্টেড হিসাবে আপাতত যারা ঘোষিত হয়েছে তারা বিদ্যালয়ে যেতে পারবেন। টেন্টেড টিচারদের কথা কিন্তু আজকে বলা নেই। আর আজকে বলা নেই মানে আইন বলে যে 3 তারিখের যে অর্ডারটা ছিল, সেই 3 তারিখের অর্ডারটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে তারাও কিন্তু স্কুলে যেতে পারবেন না। প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা যারা শুনছেন, তারা এটা জেনে রাখুন, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের সিকিউরিটির জন্য আমি এই কথাটা বলছি। এর পরের দিন থেকে কিন্তু টেন্টেড টিচার হিসেবে যারা ঘোষিত হয়েছিল, সেই তালিকা নিশ্চয়ই প্রত্যেকের কাছে আপনারা আছে। কারণ এসএসসি থেকে একটা তালিকা প্রকাশ করেছিল, ওয়েবসাইটে দিয়েছিল, ওয়েমারটাও আপলোড করে দিয়েছিল। তাদের কিন্তু কোনো মতেই সাইন করানো যাবে না। এবার স্যালারি আপনারা সাবমিট করে দিয়েছেন, এরপরে আপনাদের দায় চলে গেছে। এবার তাদেরকে মাইনে দেবে কি দেবে না ডিআই সিদ্ধান্ত নেবেন। এবং আমি যতটুকু জানি সিদ্ধান্তটা এটাই হবে, সরকার আর যদি নতুন করে সুপ্রিম কোর্টে কোনো অ্যাপিল করে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট আবার প্রচণ্ড ক্ষেপে যেতে পারে, চটে যেতে পারে এই সরকারের উপর। সেই রিস্ক বা ঝুঁকি আর নেবে বলে আমার মনে হয় না। কারণ যে রিল্যাক্সেশনটা দিয়েছে, হয়তো রিল্যাক্সেশনটা উইথড্র করে নিতে পারে এরপর যদি বেয়াদবি করে সরকার। সেই জন্য আমার যতটুকু ধারণা, আমার যতটুকু রিডিং বলছে যে আগামী সপ্তাহে এই নির্দেশ চলে আসবে, যারা টেন্টেড নন টিচিং স্টাফ মানে ক্লার্ক এবং গ্রুপ ডি তাদের, এবং টেন্টেড টিচার 9, 10, 11, 12 তাদের স্যালারি পোর্টাল থেকে নামটা ডিআইরাই, সেখানে নাম তো মুছে দিতে পারবে না, তাদের স্টপ পেমেন্ট করে দিতে পারবে, সেই ক্ষমতাটা তাদের আছে। হয়তো সেটা হয়ে যায়। এটা তো গেল টেন্টেডের ব্যাপার। এবার আনটেন্টেড যারা আছে তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে হবে। এইখানে একটা প্রশ্ন আছে, অনেকে জানতে চাইছিলেন আমার কাছে, সোশ্যাল মিডিয়া মারফত অনেকে প্রশ্ন করেছিলেন
অনেকে ফোন করে জানতে চাইছিলেন যে শুধুমাত্র যে যারা 2016 সালের SLSTতে পার্টিসিপেট করেছিল তারাই পরীক্ষা দিতে পারবে, না তার পরবর্তীকালে আজ পর্যন্ত যারা এলিজেবল ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিতে পারবে? এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা সুপ্রিম কোর্টের যে নির্দেশটা সেটা দেখেছেন, সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস, আর আজকে কিন্তু বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। অনেকের মধ্যে কনফিউশন ছিল, এই প্রশ্ন তুলছিল, বা আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন যে সিলেকশন প্রসেস কেন বললো, রিক্রুটমেন্ট কেন বললো না। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট কথাটা বলে দিয়েছে। যেহেতু এই কথাটা বলা নেই যে সেম সেট অফ ক্যান্ডিডেটস, ভালো করে শুনে রাখুন ল্যাঙ্গুয়েজটা, অর্ডারের মধ্যে কিন্তু কোথাও বলা নেই সেম সেট অফ ক্যান্ডিডেটস, তাহলে তার মানেটা এটা বোঝায় যে একেবারে ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট হবে। কিন্তু এখানে কয়েকটা শর্ত আছে। শর্ত হচ্ছে কি না, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, ভালো করে বুঝুন, 2016 সালে SLSTর সময় যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল সেই ভ্যাকেন্সির বাইরে একটা ভ্যাকেন্সিও কিন্তু অ্যাড করা যাবে না। মানে ওই আগেকার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে পরীক্ষা হবে। 2016 সালে যারা পার্টিসিপেট করেছিলেন তারা প্রত্যেকে পার্টিসিপেট করতে পারবেন, প্লাস এখনও পর্যন্ত যারা পাস করে বসে আছেন তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সুপ্রিম কোর্টের অর্ডারের মানে কিন্তু তাই বোঝায়। আমরা জানি না আজকে যে শিক্ষা দপ্তরের মধ্যে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছে, তারা কিভাবে ফ্রেশদের ইনভাইট করবে সেটা আমরা কয়েকদিন পরে জানতে পেরে যাব। কিন্তু যতটুকু আমি জানতে পেরেছি বা শুনেছি আর কি, যে নতুনরাও কিন্তু সেখানে দরখাস্ত করতে পারবে বা অ্যাপ্লিকেশন দিতে পারবে, মানে যারা 2016 সালের SLSTতে পার্টিসিপেট করেননি। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু ওখানে পরিষ্কার করে বলেছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, সেম সেট অফ ক্যান্ডিডেটস কথাটা বলেনি। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এগুলো সব টেকনিক্যাল ব্যাপার, আইনের ব্যাপার, যে যারা ধরুন চাকরিতে এখন আছেন, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত, তারা যদি নতুন করে সিলেক্টেড হয়, তারা যদি রিক্রুটেড হয়, তাহলে তাদের কি সার্ভিস সিনিয়রিটি থাকবে? সুপ্রিম কোর্টের অর্ডারের বলে তাদের কিন্তু চাকরি চলে গেছে এটা ধরে নিতে হবে, তো স্বাভাবিকভাবে তারা কিন্তু সার্ভিস সিনিয়রিটি পাবেন না। মানে যদি না, আমি একটা কন্ডিশন বলছি, যে যদি না সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করা হয় যে যারা যারা চাকরি পেলেন, নতুন করে চাকরি পেলেন, নতুন রিক্রুটমেন্ট প্রসেসে যারা পুরনো যোগ্য বা আনটেন্টেড ক্যান্ডিডেট যারা চাকরি পেলেন, তারা তাদের সার্ভিস সিনিয়রিটিটা দেওয়া হোক, তাদের সার্ভিসটা যাতে না ব্রেক অফ সার্ভিস হয় সেটা দেখুন। তারপরে যদি সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় তাহলে তার ভিত্তিতে হয়তো সার্ভিস সিনিয়রিটি থাকতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু সার্ভিস সিনিয়রিটি থাকবে না। তাহলে তাদের রিক্রুটমেন্টটা হবে কিন্তু একেবারে ফ্রেশ। আর এটা হবে না এই কারণে আমি বলছি, যদি ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করে তাহলে তারাও নিযুক্ত হচ্ছে, আবার যারা এখন চাকরি করছেন আনটেন্টেড ক্যান্ডিডেট তারাও নিযুক্ত হচ্ছেন, তো সবাই গুলিয়ে মানে পুরো ব্যাপারটা তাহলে তালগোল পাকিয়ে যাবে। তো সার্ভিস সিনিয়রিটি পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। সরকারে অ্যাপিল করলে সুপ্রিম কোর্ট যে মানবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর একটা কথা স্পষ্টভাবে বলি, যে টেন্টেড ক্যান্ডিডেট যারা তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না, এটা পরিষ্কার। টেন্টেড ক্যান্ডিডেট বসলে পরীক্ষায় হয়তো তাদের কিছু কিছু লোক সুযোগ পেতে পারতেন, কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবেন না, এই রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা হলো একটা ব্যাপার। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই আমাকে ফোন করেছেন, অনেকেই জানার চেষ্টা করেছেন, এবং আপনারা দেখেছেন যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পান্তকে একটা চিঠি দিয়েছি। আমরা শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি বিনোদ কুমার মহাশয়, তাকে একটা চিঠি দিয়েছি, এবং কমিশনার অফ স্কুল এডুকেশন
মিস্টার অরূপ সেনগুপ্ত, তাকেও আমরা একটা চিঠি দিয়েছি। তাতে আমরা দুটো জিনিস বলেছি, যে লেফট আদার জবস বা লেফট আদার সার্ভিসেস, অন্য চাকরি থেকে যারা এসছেন, সুপ্রিম কোর্ট এর আগে 3 তারিখের অর্ডারে বলেছে যে তাদেরকে 3 মাসের মধ্যে যাতে প্রিভিয়াস পোস্টে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে প্রথম কথা যে এটা ধরে নিতে হবে যে শুধুমাত্র যে শিক্ষকরাই বা শিক্ষাকর্মীরাই পরীক্ষা দিয়ে আবার এই পরীক্ষায় পার্টিসিপেট করেছিলেন বা চাকরি পেয়েছিলেন তা নয়। কেউ হয়তো পুলিশে চাকরি করতেন, তিনি শিক্ষক হয়েছেন। কেউ হয়তো স্বাস্থ্য দপ্তরে চাকরি করতেন, তিনি শিক্ষক হয়েছেন। কেউ হয়তো খাদ্য দপ্তরে চাকরি করতেন, তিনি শিক্ষক হয়েছেন। কেউ কৃষি দপ্তরে চাকরি করতেন, কেউ প্রাথমিক শিক্ষক ছিলেন, কেউ জুনিয়র হাই স্কুলে চাকরি করতেন, এইচএসের টিচার হয়েছে। এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির লোকেরা শিক্ষকতা পেশাতে এসে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, প্রথম যে কাজটা করা সরকারের পক্ষ থেকে, মানে নবান্নের পক্ষ থেকে একটা এসওপি তৈরি করা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি। আমরা এক্স্যাক্টলি নবান্নের কাছে, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে সেই দাবিটাই করেছি যে আপনারা একটা এসওপি করুন, করে সমস্ত ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিন। এবার সেটা পাঠালে কী হবে, তারা অ্যাপ্লিকেশান ইনভাইট করবে যে আমার দপ্তরের আন্ডারে যারা চাকরি করতেন তারা আমার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বা কমিশনারেট, প্রত্যেকটা দপ্তরেই কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডাইরেক্টরেট আছে, মানে ডিপার্টমেন্ট এবং ডাইরেক্টরেট। এটা জানেন হয়তো অনেকে জানেন না। প্রতিটি দপ্তরের, মানে প্রত্যেকটা বিভাগের ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট থাকে, একটা ডাইরেক্টরেট থাকে। তাহলে নবান্ন থেকে যদি এসওপি করে পাঠায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে, তাহলে সেখানে ডিপার্টমেন্ট থেকে একটা নির্দেশ জারি হবে যে হয় কমিশনার নাহলে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আপনারা দরখাস্ত করুন, আপনারা কোন জায়গায় চাকরি করতেন সেটা পরিষ্কার করে জানিয়ে, কোন পোস্টে চাকরি করছেন সেটা পরিষ্কার করে জানিয়ে অ্যাপ্লিকেশান করুন। তখন সেটা কুইকলি তারা শর্টিং করে তাদের কাছে ফরওয়ার্ড করে দেবে বা রেকমেন্ড করে দেবে। এটাই হচ্ছে নিয়ম। শিক্ষা দপ্তর স্বতঃপ্রণোদিতভাবে এখনও পর্যন্ত কোনো অর্ডার জারি করেনি। শিক্ষা দপ্তর কাদের জন্য করতে পারে? যারা প্রাইমারি টিচার চাকরি ছেড়ে এসেছিলেন, কেউ হয়তো 9-10-এ চাকরি করতেন বা নর্মাল সেকশানে, যে এইচএস সেকশানে এসছেন তাদের জন্য করতে পারে। কেউ আপার প্রাইমারি বা জুনিয়র হাই স্কুলে চাকরি করতেন, 9-10-এ এসছেন তাদের জন্য করতে পারে। কিন্তু তার বাইরে যারা আছেন তাদের জন্য তো গভর্নমেন্টকে ব্যবস্থা নিতে হবে, নবান্নকে। ওই জন্যই কিন্তু আমরা চিঠিটা চিফ সেক্রেটারিকে দিয়েছিলাম, তার সাথে সাথে শিক্ষা দপ্তরকে দিয়েছি। আমার কাছে রিপোর্ট আছে যে কেউ স্বতঃপ্রণোদিতভাবে শিক্ষা দপ্তরের কমিশনারের কাছে কি দরখাস্ত জমা করা শুরু করেছে। গতকাল কিছু জমা পড়েছে, আজকে কিছু জমা পড়েছে, 7-3 জমা পড়েছে দরখাস্ত। এবং সেটা কখন না, আমরা যখন চিঠিটা দিলাম তারপরে। তো যাই হোক, কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো অর্ডার বেরোয়নি বা আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান দেওয়ার কথা বলেনি, আপনারা নিজেরাই দিচ্ছেন। দিয়ে রাখুন, হয়তো পরে শর্টিং হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি জানেন তো, যে অনেকে হয়তো জানেন না যে এই যে লেফট আদার সার্ভিসেস বা লেফট আদার জবস, এই ধরনের ক্যান্ডিডেট কত আছে। আমরা যতটুকু জানি যে পিটিশনার ছিলেন 400-এর উপরে, কিন্তু এর সুযোগ সুবিধে পাবেন প্রায় 4000-এর কাছাকাছি। আমি একটা জায়গা থেকে, একটা সোর্স থেকে খবর পেলাম যে শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস থেকে বা মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে চাকরিতে এসেছিলেন প্রায় 1050 জন। তাহলে তারা সবাই কিন্তু মাদ্রাসা বোর্ডে ফিরে যাবেন আবার, ঠিক আছে। কেউ আমাকে প্রশ্ন করছিলেন যে আমরা ওখানে তো সেম পোস্টের কথা বলেছে, সেম ডিস্ট্রিক্ট বা সেম স্কুলের কথা বলেন, তাই না? এবং সুপ্রিম কোর্টের অর্ডারে আছেন, আপনি দেখবেন যদি সেখানে ভ্যাকেন্সি না থাকে তাহলে প্রয়োজন হলে সুপার নিউমারি পোস্ট তৈরি করে তাদেরকে কিন্তু 3 মাসের মধ্যে সেখানে অ্যাবজর্ব করার ব্যবস্থা করতে হবে এবং তারা সার্ভিস সিনিয়রিটিটাও পাবে, মানে তাদের যে নর্মাল ইনক্রিমেন্ট সেটা কিন্তু হবে। তাদের জন্যও কিন্তু আমরা লড়াই করছি, আলাদা করে লড়াই, অলরেডি চিঠি দিয়েছি, কথা বলেছি শিক্ষা দপ্তরের সঙ্গে, আমরা নবান্নের সঙ্গে কথা বলেছি। একটা কিছু ব্যবস্থা হবে কয়েকদিনের মধ্যেই, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য কোনো একটা ডাইরেকশান আসবে।
তারপরেই আপনারা এগোবেন। আমরা কিন্তু বসে নেই, আমরা কাজ করছি। বাকি শিক্ষক সংগঠনগুলো শুধু রাজনৈতিক ফায়দা নেওয়া, নিজের সংগঠন বাড়ানোর ধান্দায় আছে। তাদেরকে কিন্তু একটা চিঠিও আমরা দিতে দেখিনি। আমরা দিয়েছি, হয়তো আগামী সপ্তাহ থেকে চিঠি পড়া শুরু হবে। কারণ এরা তো অনুকরণ করে না, নিজেদের মস্তিষ্ক বলে তো কিছু নেই, অনুকরণ করে। আমরা যেটা করলাম তারপরে হয়তো করলাম। তো যাই হোক, যেটা আমরা বললাম, এবার একটা শেষ কথা আমি বলবো, যেটা রিভিউর কথা যেটা বলছি। রিভিউ করলে তার একটা ক্ষীণ সম্ভাবনা থাকে, কিন্তু এখন আমি বন্ধুদের বলবো যে দেখুন, সরকার যদি আপনাদের চাকরিটা ফিরিয়ে দিতে পারে, আমরা কিন্তু সরকারের পাশেও আছি, আপনাদের পাশেও আছি, আন্তরিকভাবেই বলছি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক রকম কথাবার্তা বলেন, তির্যক মন্তব্য করেন, কটূক্তি করেন, কিন্তু আমরা আন্তরিকভাবে চাইছি যে এতগুলো ছেলে মেয়ে যারা কষ্ট করে চাকরি পেয়েছিল, যারা যোগ্য, সত্যি সত্যি অনেক যোগ্য শিক্ষিকা ছিলেন, শিক্ষক ছিলেন, আমাদের পরিচিত অনেকে ছিলেন, যারা সত্যি সত্যি মেধাবী, তাদের চাকরিটা চলে যাচ্ছে। এটা অত্যন্ত বেদনার, এটা অত্যন্ত কষ্টের। আপনারা চাকরিতে থাকুন, সরকার যদি এই ব্যবস্থাটা করে দিতে পারে, সত্যি তার মতো এত ভালো জিনিস আর হয় না। আমরা আপনাদের পাশেই আছি। সরকার যদি এই ব্যবস্থা করতে পারে, আমরা তার পাশে আছি। কিন্তু বাস্তব খুব রূঢ় হয়, খুব কঠিন হয়। সেটা হচ্ছে কি না, যে রিভিউ করলে সম্ভাবনাটা কতটা, এটা অনেকে প্রশ্ন করেছেন। এবং বন্ধুরা যারা আন্দোলন করছেন, অনেকে চিন্ময় আছে, মেহবুব আছে, আরও সব অনেকেই আছে, তারা আন্দোলন করছেন, তারা লিখেছেনও যে রিভিউ করার সুযোগ একটা আছে। হ্যাঁ, রিভিউ তো যে কেউ করতে পারে। মূলত যে বিচারপতিরা রায় দিয়েছেন তাদের কাছে রিভিউ করতে হয়। আর এর হিয়ারিংটা ওপেন কোর্টে হয় না, আপনারা সবাই জানেন। বিচারপতিরা নিজেদের চেম্বারে ডেকে নিয়ে গিয়ে একটা কথা বলে দেন, হয় সেটাকে অ্যাকসেপ্ট করে, নাহলে রিজেক্ট করে দেন। 100%-এর মধ্যে 99.9%-এর ক্ষেত্রে রিজেক্টেড হয়ে যায়, এটা আমরা জানি, শুনেছি, অতীতেও দেখেছি। এক্ষেত্রেও যে একটু সম্ভাবনা ছিল, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল যে ঘোষিত টেন্টেড, ঘোষিত আনটেন্টেড, এই কথাটা বলেছিল, একটা সম্ভাবনা ছিল রিভিউর, কিন্তু সেটাকেও শেষ করে দিয়েছে সরকার। কেন? প্রথম কথা, 3 তারিখের ওই এসএসসিকে চিঠি, তারপরে মধ্যশিক্ষা পর্ষদের সুপ্রিম কোর্টের কাছে যে অ্যাপিল, সে অ্যাপিলে পরিষ্কার করে বলে দিয়েছে যে এরা কিন্তু রেগুলারিটি ক্লেম করতে পারবে না, এরা কোনো ফেভার দাবি করতে পারবে না, এবং শুধুমাত্র ছাত্রদের কথা ভেবে। আরেকটা কথা বলি, সুপ্রিম কোর্ট যে এই রিল্যাক্সেশনটা দিয়েছে, শিক্ষকদের কথা ভেবে নয়, কিন্তু ছাত্রীদের কথা ভেবে। তো স্বাভাবিকভাবে সরকার যে বলছিল না যে আমরা আমাদের পাশে আছি, আপনাদেরকে আমরা বাঁচিয়ে দেবো, কুণাল ঘোষের কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না এখন, কিন্তু তাই না? পুরো বেলুন কিন্তু ফেটে গেছে, হাওয়া হয়ে ফুস করে বেরিয়ে গেছে হাওয়াটা আর কি। যে কুণাল ঘোষ মাঝে মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যেতেন, কখনো কখনো নিজে মঞ্চে চলে যেতেন, সেই লোকটার কিন্তু আজকে গলা আর শোনা যাচ্ছে না, খুব চেঁচামেচি, তাই না? যান মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, আপনি কুণাল ঘোষ ক্ষমতা থাকলে, যে 3 তারিখে কেন আপনি ডিপার্টমেন্টকে অর্ডার দিলেন যে এসএসসিকে চিঠি দিন, নিয়োগ প্রক্রিয়া শুরু করা। সেদিনই তো আপনার সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নিয়েছেন। আর 7 তারিখে, 3 তারিখে চিঠি দিয়ে 7 তারিখে যোগ্য অযোগ্য যাই বলুক না কেন, অনেক অযোগ্য ঢুকে গিয়েছিল বলে শুনলাম, তাদেরকে আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকে স্টেডিয়ামে গ্যালারি শো করাচ্ছেন, তাই না? আপনাদের পাশে আছি আমি, আপনাদের চাকরি যাতে না যায় আমি দেখব। অথচ 3 তারিখেই কিন্তু আপনি স্বীকার করে নিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু আমি মেনে নিলাম। এই ভণ্ডামিটা বন্ধ করা দরকার। আর যারা প্রত্যেক দিন চ্যানেলে যাচ্ছেন, আপনাদের প্রতি আমি বলি যে আপনারা এই সত্য কথাটা বলুন, মিথ্যার আশ্রয় নিয়ে এই ধরনের ভুল প্রচার করবেন না। আপনারা মিডিয়ার কোনো লোক যদি দেখেন, তারা একটা দিন একটা খবর সঠিকভাবে রাজ্যের মানুষকে দিন যে সরকার 3 তারিখেই মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার। এই কথাটা কিন্তু আজ পর্যন্ত কেউ একটা লাইন কোথাও লেখেনি। যারা বড় বড় সংবাদপত্র আছে, যারা বড় বড় চ্যানেল আছে, তাদের যারা আলোচক আছে, যারা প্যানেলে যান, তারা কিন্তু কেউ একটা কথা বলেনি আজ পর্যন্ত যে সরকার কিন্তু 3 তারিখেই নির্দেশটা মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের, এবং মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপিলটা করেছে সেখানেও কিন্তু মেনে নিয়েছে। মেনে নিয়েই তারা কিন্তু মুজলে কাটা দিয়েছে।
এই কথাটা কিন্তু কেউ বলেনি, কোনো মিডিয়ার পক্ষ থেকে কিন্তু এই কথাটা বলা হয়নি। উল্টে প্রচার করা হচ্ছে কি না স্বস্তি ফিরে এলো, স্বস্তি ফিরে এলো। কোনো স্বস্তি ফেরেনি। অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমাদের রাজ্যের শিক্ষা ইতিহাসে। সত্যি বলতে কি অনেক কষ্টকর দিন। আমি এই কথাগুলো বলছি, হয়তো অনেকের হয়তো পছন্দ হবে না যে স্বপনবাবু আমাদের মন জুগিয়ে কথা বলছেন না। আমি দেখুন, মন জোগানোর জন্য কিন্তু কারণ নেই, আমি সঠিক কথাটা বলছি, আপনারা পরে মিলিয়ে নেবেন। যে আপনাদের রিভিউ করার যে ক্ষীণ সম্ভাবনাটা ছিল, আজকে এই সুপ্রিম কোর্টের ক্ল্যারিফিকেশন দেওয়ার পরে সরকার যদি রিভিউ করতে যায়, আমি বলছি আপনাকে সুপ্রিম কোর্ট কিন্তু প্রচণ্ডভাবে চটে যাবে সরকারের উপরে, আরও খড়গহস্ত হবে, আরও ক্ষিপ্ত হবে। আপনারা যারা ক্যান্ডিডেট আছেন, যারা ভুক্তভোগী, আপনারাই যান। সরকার নাটক করবে যে আমরা যাচ্ছি যাচ্ছি বলে, কিন্তু আদৌ তাদের আন্তরিকতা নেই। আন্তরিকতা না থাকলে দিনের দিন কোনো দিন স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিত না। আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেই অর্ডারটা ঘোরাঘুরি করছে। মধ্যশিক্ষা পর্ষদ কী আন্ডারটেকিংটা দিয়েছে সেটাও আপনারা সবাই দেখেছেন, আর আজকের নির্দেশটাও দেখেছেন, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছেন, বাস্তব বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আগামী দিনে আমরা সঠিক পথটাই দেখানোর চেষ্টা করব। আমি বন্ধুদের কাছে অনুরোধ করব, অনুরোধের সুরেই আমি বলছি যে দেখুন, একজন আর যাই হোক, যে 31টা বছর তো আমি শিক্ষা আন্দোলনের অভিজ্ঞতা আমার আছে, এই মুভমেন্টটা আমরা করছি। আপনাদেরকে বলছি বাস্তব সমস্যাটা আপনারা বুঝুন, আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, এবং রিভিউ হলে আবার কেউ কেউ বলছেন রিভিউ যদি খারিজ হয়ে যায় কিউরেটিভ অ্যাপিল করব, তাতেও খুব একটা লাভ হবে না। আমার যতটুকু অভিজ্ঞতা বলছে, আমি বিভিন্ন মহলে কথা বলে যা জানতে পেরেছি, তাতে খুব একটা লাভ হবে না। যেটা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে, যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে, আমি জানি সেই মানসিকতা, সেই মানসিক জোর আপনাদের কারণ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে অনেক সময় অ্যাডভার্স সিচুয়েশন অনেক কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। প্রতিকূল অবস্থা, প্রতিকূল পরিবেশ কখনোই যে সবার জীবনে খারাপ কিছু সব কিছু বয়ে নিয়ে আসে সেটাও আমরা বলবো না, অনেক সময় ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। সেই কথাটাকে মানসিকভাবে মেনে নিতে হবে, মেনে নিয়েই কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিন। কিন্তু কম্পিটিশান বা প্রতিযোগিতা অনেক কঠিন, অনেক কঠিন। বিজ্ঞাপনটা বেরোলেই আমরা দেখতে পাবো যে সরকার কি চাইছে, তারা ফ্রেশ ক্যান্ডিডেটদের অ্যালাউ করছে কিনা। যদিও সুপ্রিম কোর্ট তো সেখানে বলেই দিয়েছে যে ফ্রেশ যারা তারাও পরীক্ষা দিতে পারবে, কারণ সেম সেট অফ ক্যান্ডিডেট বলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের সবাইকে করজোড়ে অনুরোধ করব আমি, যে আমাদের যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদের পরামর্শ দিলাম। এবার মানতে পারেন না মানতে পারেন, আন্দোলন চালিয়ে যান, রিভিউ করুন, কোর্টের লড়াই লড়ুন, সেটা তো চলতে থাকবেই। তার সাথে সাথে নিজের ব্যাপারটা একটু ভাবুন, ভালো করে নিজেদের ব্যাপারটা ভাবুন। আর একটা কথা বলি আমি, যে সরকারের কোনো নেতা যদি কোনোভাবে আশ্বস্ত করে আপনাদের, তাদের উপর আর ভরসা করবেন না। কারণ এই ঘটনা ঘটার পরে সরকার যদি বিন্দুমাত্র দুর্নীতি করার চেষ্টা করে, তাহলে মনে রাখবেন যে সবটাই শেষ হয়ে যাবে। তো আপনাদের অনুরোধ করব যে কোনো সরকারপন্থী কোনো নেতা, কোনো শিক্ষক নেতা বা যারা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার যাদের ক্ষমতা আছে আর কি, তাদের আশ্বাসে আশ্বস্ত হবেন না। আপনারা নিজেদের খুঁটির জোরে, নিজেদের মেধার জোরে নিজেদেরকে যোগ্য বলে চিহ্নিত করুন, প্রমাণ করে দিন যে হ্যাঁ আমরা যোগ্য ছিলাম। যদিও কাজটা অত্যন্ত কঠিন, অসম লড়াই একটা বলতে পারি, কিন্তু এই লড়াই লড়তে হবে। এছাড়া কিন্তু দ্বিতীয় উপায় আছে বলে আমার মনে হয় না। তো যদি সরকার যদি দ্বিতীয় কোনো উপায় বের করতে পারে, সেটা নিশ্চয়ই ভালো। আর একটা কথা বলি আমি, যাদের চাকরি চলে গেল, অনেকে বলছে তাদেরকে কন্ট্রাকচুয়ালে ঢুকিয়ে দেবে, তাদেরকে সিভিক টিচার করে দেবে, সিভিক নন টিচিং স্টাফ করে দেবে, সেটাও কিন্তু সরকার করতে পারবে না। তাহলে প্রমাণ হয়ে যাবে সরকার কিছুর বিনিময়ে, সে তো সবাই বুঝতে পারছে যে কিছুর বিনিময়ে তাদেরকে চাকরি দিয়েছিল, কিন্তু এদেরকে বাঁচাতে চাইছে, কারণ হচ্ছে তাদের চামড়ায় উঠে যাবে বলে। এটা কিন্তু কোর্টের কাছেও প্রমাণ হয়ে যাবে। কারণ আপনারা তো সবাই জানেন যে এখনও পর্যন্ত ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, তাহলে সেই তদন্তের রিপোর্টও কি গিয়ে পৌঁছবে কোর্টের কাছে, সেটাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
আপনারা নিজেদের পায়ের জোরে, নিজেদের মেধার জোরে, নিজেদের খুঁটির জোরে এগিয়ে চলুন। কোর্টের লড়াইটাও লড়ুন, রিভিউ করুন, কিউরেটিভ অ্যাপিলটা করুন, তার সঙ্গে সঙ্গে প্রিপারেশানটাও শুরু করুন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর একটা কথা আমি বারবার করে বলি, আপনারা বারবার করে রিপিট করতে থাকুন। যারা আন্দোলনকারী, আপনাদের মুখ দিয়ে কিন্তু একটা কথাও বেরোয়নি আজ পর্যন্ত, আমি দেখেছি, আমি ফলো করি আপনাদের ফেসবুক লাইভ, আপনাদের টিভি বাইট সব আমি ফলো করি। একবারও কিন্তু আপনারা বলেননি যে সরকার নিজেরাই তো অর্ডারটা মেনে নিয়েছে 3 তারিখ, কোনো নেতাকে কিন্তু বলতে দেখিনি। এটা কিন্তু দুর্ভাগ্যজনক। আপনাদেরকে হয়তো মিস ইন্টারপ্রেট করেছে, বা আপনারা হয়তো সরকারের উপর ভরসা রাখতে চেয়েছিলেন যে সরকারকে প্রশংসা করে কথা বললে, তাদের উপর আস্থা রাখার কথা বলে তারা হয়তো আপনাদেরকে সেভ করে দেবে, কিন্তু ব্যাপারটা তা নয়। আইন আইনের কথা বলবে, আইন কিন্তু আইনের পথেই চলবে, এটা সবসময় মনে রাখতে হবে। আপনারা এরপর থেকেই বলুন যে সরকার তো নিজেরাই মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারটা, তাহলে এখন সরকার কি করে বলছে আমাদের সেভ করবে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি জানাতে পারছি না, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, ভারাক্রান্ত মনে আমি আজকে আমাদের ফেসবুক লাইভ শেষ করলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে যেটুকু পরামর্শ দেওয়ার সেটা দিলাম। আশা করি সবাই উপকৃত হলেন, সবাই পরিষ্কার হলেন, এবং এই বার্তাটা সবার কাছে যাতে যায়, সঠিক বার্তাটা সবার কাছে যাতে যায়, এই ব্যবস্থাটাও আপনারা করবেন, তারা যাতে মিসগাইডেড না হয়। সবচেয়ে ভালো হবে সাধারণ মানুষকে এই যে সংবাদপত্রগুলো বিভ্রান্ত করছে, এই চ্যানেলগুলো বিভ্রান্ত করছে, তাদের সেই মানসিকতা থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য যদি আপনারা সাহায্য করেন, আমার এই ফেসবুক লাইভটা, আমার এই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে সঠিক কথাটা যাতে জানতে পারে তারা। আমরা কিন্তু একবারে নিরপেক্ষভাবেই বলছি, কিন্তু কারোর পক্ষ নিয়ে সরকার বিরোধিতা করার জন্য কিন্তু বলছি না, আমরা কিন্তু এটা রাজনীতি করার জন্য বলছি না, বাস্তব সবার কাছে এটা পৌঁছে দিন, যাতে কেউ ইলিউশনের মধ্যে না থাকে, যাতে ধোঁয়াশার মধ্যে কেউ না থাকে, সবাই যাতে স্পষ্টভাবে ব্যাপারটা বুঝতে পারে। এটুকু বলে আজকে আমার ফেসবুক লাইভ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা যোগ্য চাকরিহারা হয়েছেন তাদের কাছে আমি বলবো, আমাদের শুভেচ্ছা থাকলো, আপনাদের লড়াইয়ের পাশে আছি, আগামী দিনেও থাকবো। যতটুকু আমাদের পরামর্শ আমরা দেব এবং আপনাদের পাশে সরাসরি থাকবো। আগামী শনিবার আমরাও আপনাদের জন্য রাস্তায় নামছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা।